লিস্টের সঙ্গে সুপ্রিম কোর্টের টেন্টেডের তালিকার বা হাইকোর্টে দেওয়া টেন্টেডের তালিকার কিন্তু কোনো মিল নেই। একটা না একটা সময় প্রমাণ হবেই যে তারা ইলিগাল ছিল। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ কোর্ট, সে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে কেন? এই রাজ্যের ঘটনা সেটা। কে এলেন? মহা বড় চিটিংবাজ পার্থ চট্টোপাধ্যায়, যার বান্ধবীর বাড়ি থেকে কয়েক হাজার কোটি টাকা ধরা পড়ল। শ্রমিকদা, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দাদা, এই যে নতুন পরীক্ষা হলো এসএসসি, সেই পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। যারা নতুন পরীক্ষা দিলেন তাদের তো ভবিষ্যৎ সেই আইনি জটিলতায় চলে যাচ্ছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে, দেখুন, যে টেন্টেডের লিস্ট বেরিয়েছিল, মোটামুটি রোল নাম্বার গুলো তো এনশিওর করেই দিয়েছিল যে কারা কারা টেন্টেড। রাজ্য সরকার খুব কায়দা করে এই লিস্ট বার করেছে, কারণ এই লিস্টের সঙ্গে সুপ্রিম কোর্টের টেন্টেডের তালিকার বা হাইকোর্টে দেওয়া টেন্টেডের তালিকার কিন্তু কোনো মিল নেই। তাহলে মানে তালিকা, আমি ইন দা সেন্স বলতে চাইছি সংখ্যা। আপনাকে কোনো একটা বলা হলো যে 5,500 থেকে 6,000, 6,000-এর জায়গায় 1800 কি করে হলো? এটা একটা বিশাল বড় প্রশ্ন। তার মানে 2,500-3,000 ক্যান্ডিডেট বা 4,000 ক্যান্ডিডেট তারা গেল কোথায়? এবার আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে কোনোভাবে টেন্টেডের লিস্টটা থেকে পয়সা কড়ি দিয়ে ম্যানেজ করে তারা তাদের নামটা বাদ দিয়ে তারা পরীক্ষায় বসেছিল, কতদিন তারা এটা মানছে? একটা না একটা সময় প্রমাণ হবেই যে তারা ইলিগাল ছিল। এবং আর একটা জিনিস কিরকম ধান্দাবাজি হচ্ছে দেখুন, ধরে নিন 7ই সেপ্টেম্বরের পরীক্ষায় নতুন ক্যান্ডিডেট বসেছিল প্রায় 5.5-6 লাখ, 6 লাখের কাছাকাছি, আর পুরনো ক্যান্ডিডেট কম। তাহলে এই যে 5.5 লাখ ক্যান্ডিডেট বসেছিল, ফর্ম ফিল আপ হিসাবে, ফর্মের টাকা হিসাবে রাজ্য সরকার প্রায় এদের কাছ থেকে 10 থেকে 15 কোটি টাকা ইনকাম করে নিয়েছে। আরো বেশি হবে, আমি তাও বললাম 10 থেকে 15 কোটি টাকা। কিন্তু আজকে 60 পাওয়া ছেলেটা বা মেয়েটা, তারা আজকে এই কাট অফ মার্কস, ওই 10 মার্কসের চক্করে, মানে 60+10 70 হয়েও তারা পাচ্ছে না। আর এদের মধ্যে কেউ কেউ ধরে নিন 60-তে পেয়েছে 55 বা 52, ওইখানে একাডেমিক কোয়ালিফিকেশন 10 ওটা পেয়ে যাচ্ছে। আর 16 সালের ক্যান্ডিডেট বলে এই যে 10 মার্কস, সেখানে পেয়ে গেল 72। লাস্টে কাট অফ মার্কস হয়তো দেখা গেল 71, কারণ 70 অনেকেই পেয়েছে। 71 লাস্ট কাট অফ মার্কস রাখা হচ্ছে, মানে 71 থেকে বেশি যারা পেয়েছে সেই হিসাব করে 16 সালের ক্যান্ডিডেট গুলোই যাতে আবার চাকরি পায় এবং নতুনরা কিছু না পায়, আর তাদের ফর্ম ফিল আপের পুরো টাকাটা রাজ্য সরকারের পকেটে অ্যাবজর্ব হয়ে চলে আসে। ঠিক আছে, পুরো এই স্কিম এবং পুরো এই চিটিংবাজিটা করা হয়েছে, এছাড়া আর কিছুই নয়। টেন্টেড ক্যান্ডিডেট একজনও যদি বসে, দেখুন আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, অর্ডারটা কিন্তু প্রথমে এত কঠিন ছিল না। কঠিন ছিল, খারাপ ছিল, সবই ছিল। 31শে ডিসেম্বরের পর চাকরি থাকবে না, সবই ছিল। কিন্তু এই পরীক্ষায় বসা নিয়ে এত ট্রান্সপারেন্সি বা এত টাফনেসটা ছিল না অর্ডারের মধ্যে। রাজ্য সরকার খুব ভালো কাজ করতে গেল কি, আমরা রিভিউ করে বাঁচিয়ে নেবো, এই করব ওই করব। রিভিউ করে সুপ্রিম কোর্টের রোষের শিকার হয়ে গেল, এবং করে এমন একটা অর্ডার হয়ে গেল যে টেন্টেড ক্যান্ডিডেট যদি একজন বসে পুরো পরীক্ষা বাতিল হবে। আজকে যদি ইন এনি প্রসেস 7 তারিখের পরীক্ষায় যদি প্রমাণ হয় যে ওই লিস্টে থাকা ক্যান্ডিডেটরা নেই, কিন্তু তার বাইরেও কেউ টেন্টেড, তাকে ইচ্ছাকৃতভাবে বসানো হয়েছে সবকিছু জেনে শুনে, সেটা যদি প্রমাণ হয়, কোনোভাবে যদি প্রমাণ হয়, এই পরীক্ষাটা কিন্তু বাতিলের জায়গায় চলে গেল। এবং আমার ধারণা সেটা প্রমাণ হবে, এই পরীক্ষাটাও বাতিল হবে। কার্যত এসএসসির আর কোনো 31শে ডিসেম্বরের পর চাকরি নেই। এখন এই 1 মাসের মধ্যে রাজ্য সরকার আবার যদি পরীক্ষা নেয় বা অন্য কিছু করে, সেটা বিষয় আলাদা। দাদা, আমরা দেখছি একটা তালিকা প্রকাশ করলো এসএসসি, যেখানে বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ তালিকা দাগিদের, যেখানে অভিভাবকদের নাম রয়েছে, দাগি শিক্ষকদের সঙ্গে তাদের জন্ম তারিখও দেওয়া রয়েছে। এই তালিকা নিয়ে কি বলবেন? তালিকা নিয়ে আমার বলার কিছু নেই। গালে চর না খেলে এই রাজ্য সরকার কোর্টের কোনো অর্ডারই মান্যতা দেয় না। দেশের সর্বোচ্চ কোর্ট তাদেরকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে ওয়েবসাইটে দিতে বলেছে, তো সেটা তারা না দিয়ে কার্যত সুপ্রিম কোর্টের অর্ডারেরই কন্টেম্প করেছে। আজকে হাইকোর্ট অর্ডার দিয়েছে, তালিকা প্রকাশ করতে বলেছে। এখন দেখা যাক তাদের কতটা সদিচ্ছা, তারা কি করবে। প্যানেল উত্তীর্ণ তালিকার প্রকাশ দেওয়ার কথা বলেছে হাইকোর্ট। হ্যাঁ, প্যানেল উত্তীর্ণ তালিকাটাই তো প্রকাশ করবে, এবং তাতে দেখা যাক কতজন লোকের নাম আসবে। এবং আমার মনে হয় যে 1806 জনের
তাদের নামটাই আবার ঘুরিয়ে ফিরিয়ে হয়তো দেবে। এক্সট্রা নাম দেবে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা, তালিকা পূর্ণাঙ্গ প্রকাশ না হলে তো আমরা বলতে পারছি না। উইথ অল ডিটেলস না থাকলে সেই তালিকাও চ্যালেঞ্জ হবে। কিন্তু এটা যদি প্রমাণ হয় সেই তালিকার মধ্যে, কারণ রাজ্য সরকারের সবই তো এখানে মাথামোটা কিছু লোকজন বসে আছে, চিটিংবাজিটাও একটা লেভেলের পর যে সঠিকভাবে করতে হয় সেই বুদ্ধিটুকু এই রাজ্য সরকারের নেই, যদিও চিটিংবাজিতে এরা সর্বশ্রেষ্ঠ সারা ভারতবর্ষের মধ্যে। সেই জায়গায় যদি একটু ভুল হয়ে যায়, সামান্য একটু ভুল, যে কোনো টেন্টেডের নাম ঢুকে গেল এবং যে টেন্টেড ওইখানে পরীক্ষায় বসেছে, তাহলে তো দফা রফা, পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ মানে 31শে ডিসেম্বরের পর ভালো খারাপ কারোরই আর চাকরি নেই এসএসসিতে, সে 16 সালের ক্যান্ডিডেট বলুন অথবা নতুন ক্যান্ডিডেট। সুতরাং এই তালিকাটার উপর অনেক কিছু নির্ভর করছে, দেখা যাক কি হয়। এটা শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা সুপ্রিম কোর্ট নয়, এবার হাইকোর্টে হবে। না, খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কেন হবে? সুপ্রিম কোর্ট তো হওয়ার কোনো আমি তো কোনো কারণ দেখি না। তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ কোর্ট, সে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে কেন? এই রাজ্যের ঘটনা সেটা, সেই যে ঘটনাটা এটা এই রাজ্যের ঘটনা। এই রাজ্যের হাইকোর্ট এনাফ, যথেষ্ট ভালো অর্ডার দেয়। কিন্তু ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্টে হবে, সুপ্রিম কোর্ট বললেও যেহেতু এই রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক রায় হয়েছে এবং ভবিষ্যতে হবে তাদের চিটিংবাজির জন্য, চিটিংবাজি ধরা পড়ছে এবং করবে, ওই রাজ্য সরকারই আবার সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হবে। যেমনটা আমরা দেখেছিলাম এসএসসির ক্ষেত্রে, হাইকোর্টে পাঠানোর পরও জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রাশিদি তাদের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল এবং সুপ্রিম কোর্ট ফাইনাল রায় দিয়েছিল। তারপরে আবার রিভিউ পিটিশন ইত্যাদি ইত্যাদি হয়েছে। সুতরাং এইগুলো যা সুপ্রিম কোর্ট, আমাদের এইখানকার লিগাল যে প্রসিডিওর সেটা সম্বন্ধে সুপ্রিম কোর্ট, মানে আমাদের এখানকার লিগাল প্রসিডিওর সম্বন্ধে সুপ্রিম কোর্ট অ্যালার্ট, কিন্তু সুপ্রিম কোর্ট তো জানে না যে বাংলার যে সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যেটা, সে এত বড় চিটিংবাজ এবং হচ্ছে যে তৃণমূল তাকে যে পরিচালনা করছে, সেখানে হাইকোর্টের রায়কে কার্যত বুড়ো আঙুল দেখানো হয় প্রত্যেকবারই। সুতরাং কতটা কি হবে সেটা ভবিষ্যতে সময় বলবে। এত কিছুর পরে আমরা দেখছি সেই এসএসসির পাশেই রয়েছেন শিক্ষামন্ত্রী, তিনি বলছেন নিরপেক্ষভাবে সমস্ত কিছু করেছেন। দেখুন, আপনি যদি একসাথে চুরি করেন, চোরের দলে থাকেন, তাহলে আপনাকে পাশে থাকতে হবে। কার্যত তিনি যদি আজকে, আপনি একটা সিচুয়েশন চিন্তা করে দেখুন, এই ব্রাত্য বসু আগে শিক্ষামন্ত্রী ছিল। ব্রাত্য বসু কোথায়, ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী থেকে সরানো হয়েছিল? আপনাকে যদি খুব ভালো করে মনে করতে হয়, ব্রাত্য বসু একটা খুব ভালো ডিসিশন নিয়েছিলেন যে কলেজে যে অ্যাডমিশন সেটা অনলাইনে হবে। এইটা নিয়ে গন্ডগোল তৈরি হলো ছাত্র পরিষদগুলোর সঙ্গে। রাতারাতি ব্রাত্য বসু বলি হলেন, ব্রাত্য বসুকে সরতে হলো। কে এলেন? মহা বড় চিটিংবাজ পার্থ চট্টোপাধ্যায়, যার বান্ধবীর বাড়ি থেকে কয়েক হাজার কোটি টাকা ধরা পড়লো এবং তিনি 3.5 বছর প্রায় জেল খাটলেন, 3 বছর সামথিং মাস তিনি জেল খাটলেন। জেল খেটে এখন তিনি বেরিয়েছেন, দলের তিনি কোনো পোস্টে নেই, যদিও দলের বিভিন্ন জায়গায় তিনি এখন দল নিয়ে মুখ খুলছেন এবং বলছেন অনেক কিছু কথা মমতা ব্যানার্জি সাপোর্টে। আবার তিনি বলছেন মনে হয় দলে ফিরে আসার জন্য, এবং 26-এর ভোটে যদি দেখা যায় যে তাকে ক্যান্ডিডেট করলে উপকার আছে, তৃণমূলের কোনো ভরসা নেই, ও জেল ফেরত ক্যান্ডিডেটকেও তারা লাগিয়ে দেবে, মানে দেবে, টিকিট দেবে। এবং পার্থ চ্যাটার্জির মতো পোড় খাওয়া একজন রাজনীতিবিদ আমার মনে হয় এত কিছু করার পরও 26-এ টিকিট পাবে। তো এই চলে যাওয়ার পর, পার্থ চ্যাটার্জি চলে যাওয়ার পর, এই লম্বা সময়টাতে ব্রাত্য বসুকে আবার কিছুদিন পর শিক্ষামন্ত্রী করা হলো। এই স্প্যানে ব্রাত্য বসু মনে রাখার মতো উল্লেখযোগ্য কিছুই করেননি, কারণ ব্রাত্য বসু তখন নাজেহাল হয়ে গেছিলেন শিক্ষা দপ্তরের বিভিন্ন কেস নিয়ে। এখন ব্রাত্য বসু কি করবেন? আজকে যদি ব্রাত্য বসু বলেন এর মধ্যে কোনো ভুল আছে, আমি আপনাকে বলছি আজকে রাত 12টার আগেই ব্রাত্য বসু শিক্ষামন্ত্রিত্ব চলে যাবে। এই তৃণমূল দলটাই এরকম, নিজের সমালোচনা করলে, সত্যি কথা বললে এখানে পদ যেতে কয়েক ঘন্টা সময় লাগে, কয়েক মুহূর্ত সময় লাগে। সুতরাং আমার মনে হয় ব্রাত্যবাবু জেনে শুনে বলছেন, অথবা দিদির মুখ রাখার জন্য বলছেন। আমি ব্রাত্যবাবুর কোনো দোষ দেখি না, তার কারণ হচ্ছে যে তৃণমূল দলটা করতে গেলে এই কথাগুলো তাকে বলতে হবে। আদারওয়াইজ আজকে রাত 12টার মধ্যেই তার শিক্ষামন্ত্রিত্বে ঘেচাংফু হয়ে যাবে। সুতরাং তাকে এই কথাগুলো বলতে হবে। তিনি জেনে বলছেন কি না জেনে বলছেন, এটা আপ টু হিম। যেখানে এত বড় ঘটনা, হ্যাঁ, রাজ্য সরকারের চিটিংবাজিটা ধরাটা খুব ডিফিকাল্ট, কারণ যতই হাইকোর্ট সুপ্রিম কোর্ট টেন্ডারের দিকে যাক, রাজ্য সরকার আজকে যদি বলে 1606-এর বেশি নেই, তাদের নামই যদি ঘুরিয়ে ফিরিয়ে তাদের রোল নাম্বার, তাদের গার্জেনের নাম সহ আবার প্রকাশ করে, ঠিক আছে, তাহলে এই 1606-এর মধ্যে রাজ্য সরকার 1806 এইগুলোর মধ্যে রাজ্য সরকার দেখিয়ে দিতে পারবে যে এরা কেউ বসেনি। সুতরাং
টেন্টেড গুলোকে আমরা বাদ দিয়েছি, বাট আমরা যে লিস্ট দিয়েছিলাম বা যেখানে বলেছিলাম তার থেকে সংখ্যাটা কম, সিবিআই এরও ভুলভাল তদন্ত করেছে ইত্যাদি ইত্যাদি অনেক যুক্তি তারা খাড়া করবে এবং এরা সবাই ফ্রেশ আছে। না, আপনার কি মনে হয় যে এরা সবাই ফ্রেশ ক্যান্ডিডেট? আর যদি সেটা হয়েও থাকে, এই চিটিংবাজিটার জন্য আরো বাদ পড়বে যে লোকটা দুটো পরীক্ষাতে হাইয়েস্ট মার্কস পাচ্ছে, মানে 60-60-10-10 মানে 70, আর যে 50-55-52 পেয়ে 10 মার্কসের জন্য এখানে চলে যাচ্ছে, এইটাও তো একটা ইল্লিগালিটি এবং এইটাও একটা চিটিংবাজি। আমার মনে হয় সেই দিক থেকেও যদি বিচার করা যায় এই পরীক্ষাকে বাতিল হিসাবে ঘোষণা করা উচিত। আজকে বিচারপতি বলেছেন হাইকোর্টের, তিনি বলছেন যে ওএমআর সিট বলছে এখনো কোনো ওএমআর সিট প্রকাশ করেনি, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো পরীক্ষা বা ওএমআর সিট তো আদৌ নেই, ওএমআর সিট নেই সেটা সিবিআই তো বলেই দিয়েছে। না, এবারে নতুন পরীক্ষা অবশ্যই প্রকাশ করা উচিত। এখনো কেন প্রকাশ করেনি? দেখুন সেখানে আবার রেজাল্ট করতে গিয়ে এই ওএমআর সিট গুলোকেও পুড়িয়ে দিয়েছে কিনা, কারণ রাজ্য সরকার জানে আগের ওএমআর সিট নিয়ে এত গন্ডগোল হয়েছে, যদিও সেখানে লেখা আছে যে 1 ইয়ারের পর ডিস্ট্রয় করা হবে, কিন্তু হাইকোর্ট নিশ্চয়ই চেয়ে পাঠাবে ওএমআর সিট। সেই ধরনের মামলা আরো, দেখুন সবে হিয়ারিং হয়েছে, 2 দিন হলো, আরো তো হিয়ারিং আগামী দিনে হবে, তখন সমস্ত কিছু আরো ক্লিয়ার হবে। এই যে মামলা সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে এসছে, এতে আপনি আশাবাদী? আশাবাদী, কিন্তু হাইকোর্টে গন্ডগোলটা ওরা বেশি করবে রাজ্য সরকার, যেহেতু এই রাজ্য এবং যেহেতু তাদের ক্ষমতা এখানে বেশি, প্রচুর লয়ার, এখানে তারা গন্ডগোলটা বেশি করবে। সুপ্রিম কোর্ট যতটা, কারণ রাজ্য সরকার একটা অন্তত তাদের ভরসা থেকে কাজ করবে যে এখানে কিছু হলে আবার সুপ্রিম কোর্টে যাবো, এদের তো কোনো লাজ লজ্জা মান সম্মান বলে কিছু নেই, এখানে হলো না সুপ্রিম কোর্ট যাবো, সুপ্রিম কোর্টে গিয়ে বলবো, এই গল্পটা হয়ে যাবে, যার জন্য এই ঘটনাগুলো হতে পারে। পুরনো ক্যান্ডিডেট থেকে শুরু করে নতুন ক্যান্ডিডেট, তাদের ভাগ্য কি? এই নতুন ক্যান্ডিডেটের কোনো ভাগ্য নেই। 7 তারিখের পরীক্ষায় নতুন ক্যান্ডিডেট খুবই কমই চান্স পাবে। কাট অফ মার্কস যদি 70 আপ হয়, যেটা হচ্ছেও 71, 72, 73 যদি কাট অফ মার্কস হয়, সেখানে নতুন ক্যান্ডিডেটদের পাওয়ার কোনো চান্স নেই, কারণ নতুন ক্যান্ডিডেটরা 60-এ 60 আর 10-এ 10 পেলেও 70, কাট অফ মার্কস 70-এ নেই। 70-এ যদি আসে, ভ্যাকেন্সি অনুযায়ী যদি চাকরি হয়, তাহলে তাদের কিছু সুযোগ হতে পারে, আদারওয়াইজ নতুন ক্যান্ডিডেটদের ফর্মের টাকা গভর্নমেন্টের পকেটে চলে এসেছে, তারা পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দাও এবং টাটা বাই বাই হয়ে যাও, নতুন ক্যান্ডিডেটের চাকরি করার কোনো জায়গা নেই, কারণ কাট অফ মার্কস তাদেরকে শেষ করে দিয়েছে। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले, मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।